আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি কেমিস্ট্রি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার সাথে সাথে তোমাদের জন্য আরও রয়েছে রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো, যা তোমাদের প্রস্তুতিটাকে আরেকটু জোরদার করবে বলে আমরা আশা করি। আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে। তুমি যখন কোনো প্রশ্ন সমাধান করতে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা অনুভব করলে তুমি কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে প্রশ্নটা আলোচনা করলো, যার মাধ্যমে এই সমস্যাটা তোমার জন্য আরেকটু সহজ হবে বলে আমরা মনে করি। এই কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে এই প্রশ্নটা তুমি যাতে আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করে নিতে পারো। চলো আজকের পর্বে আমরা এরকম একটা বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো, সিলেট বোর্ড 2021-এ আসে একটা প্রশ্নটাতে কি বলছে দেখো তো। প্রাকৃতিক গ্যাসের একটা উপাদান যেটা হচ্ছে 7% থাকে, আরেকটা উপাদান যেটা 80% থাকে। এখন প্রাকৃতিক গ্যাসের ভিতর আমরা জানি মিথেন, প্রোপেন, ইথেন এরকম অনেকগুলো উপাদান মিশানো থাকে। সেক্ষেত্রে 80% উপাদান বলতে আমরা মিথেনটাকে বুঝি। মিথেনের মানে প্রাকৃতিক গ্যাসের অধিকাংশই হচ্ছে তোমার মিথেন, এছাড়াও আরও কিছু উপাদান থাকে যেটা এই যে 7% দিয়ে বুঝাইছে। এখন এই প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলা বুঝার পরে আমাদের দেখো ক খ গ ঘ 4টা প্রশ্ন কি বলে দেওয়া আছে, যে সঞ্চরণশীল ইলেকট্রন কাকে বলে, ক্যালসিয়াম অক্সাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ, ব্যাখ্যা করো। এরপর গ নম্বরে বলছে যে উদ্দীপকে এক্স যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া বর্ণনা করো। উদ্দীপকের এক্স যৌগটা কি? আমাদের মিথেনের বন্ধন গঠন প্রক্রিয়া আমাদের ব্যাখ্যা করা লাগবে। এরপরে মিথেনে আমরা জানি সমযোজী বন্ধন দেখা যায়। মিথেনের সংকেত কি? এখানে হচ্ছে তোমার CH4, তাই না? তাহলে CH4 এটার বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করা লাগবে। এরপরে বলছে যে উদ্দীপকে ওয়াই যৌগ থেকে সমকার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড প্রস্তুত করা সম্ভব, সমীকরণ সহ ব্যাখ্যা করো। তাহলে ওয়াই কি ছিল আমাদের? 7% ছিল হচ্ছে ইথেন থেকে সমকার্বন বিশিষ্ট বলতে ইথেনে আমরা জানি 2টা কার্বন থাকে। এরকম ওই যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। তাহলে এভাবে সিরিয়ালে যখন তুমি যাবা মিথেন, ইথেন, তার মানে ওখানে 2টা কার্বন থাকে। তখন 2টা কার্বনের সাথে সমকার্বন রাখতে বলছে, তার মানে 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড প্রস্তুত করা লাগবে। চলো এখন যদি আমরা উত্তরে যাই, আমাদের এই বইটাতে কিন্তু তোমাদের জন্য স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটাও সাজিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এই বইটা সংগ্রহ করে নিতে পারো। এবার দেখো, সঞ্চরণশীল ইলেকট্রন। সঞ্চরণশীল শুনলেই তো আমরা বুঝতে পারি যে এটা নড়াচড়া করবে, তাই না? সঞ্চরণ বলতে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটাছুটি করতে থাকে এরকম ইলেকট্রন। তাহলে কোনো একটা ধাতব পদার্থ যদি তুমি নাও, ধাতব পদার্থের ভিতরে আমরা জানি মুক্ত ইলেকট্রন থাকে, এটা ধাতুর একটা বৈশিষ্ট্য। ধাতব স্ফটিকের ভিতর পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রনগুলো পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে মুক্তভাবে ঘোরাফেরা করতে থাকে। কোনো একটা ধাতব দণ্ডের ভিতর ওরা কি করবে? ধাতু তো ইলেকট্রন ত্যাগ করে দেয়, তাহলে ওই দণ্ডের ভিতর অনেকগুলো ধাতব পরমাণু আছে। ওই ধাতুগুলো সবাই যদি একটা করে ইলেকট্রন, একটা দুইটা করে ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে ওই যে ধাতব স্ফটিকটা অথবা ধাতব যে খণ্ডটা, ওখানে ভিতর কিন্তু আমরা অনেকগুলো মুক্ত ইলেকট্রন দেখবো। মুক্ত ইলেকট্রন বলতে ওদের কক্ষপথের সাথে স্টাক হওয়া থাকে না, ওরা যে কোনো জায়গায় কিন্তু ছুটাছুটি করতে পারে। মুক্ত ইলেকট্রনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করতে থাকবে। সেক্ষেত্রে কি বলছে দেখো তো, ওই মধ্যবর্তী স্থানে মানে ওই যে পরমাণুগুলা, ধাতব পরমাণুগুলার মাঝখানে যে ফাঁকা জায়গা, ওখানে তোমার এই মুক্ত ইলেকট্রনগুলো মুক্তভাবে ঘোরাফেরা করতে থাকবে। এগুলাকে কি বলে? সঞ্চরণশীল ইলেকট্রন বলে। সঞ্চরণ মানেই তো নড়াচড়া করতে থাকা, ছুটাছুটি করতে থাকা। তাহলে ওই ধাতু যে ইলেকট্রনগুলো ছেড়ে দিবে, ওই ইলেকট্রনগুলা মুক্তভাবে যখন সঞ্চালন করবে, ওদেরকে আমরা কি বলবো? সঞ্চরণশীল ইলেকট্রন বলবো। এরপরে কি বলছে দেখো তো, ক্যালসিয়াম অক্সাইড এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ কেন? আমরা জানি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হয় তোমার আয়নিক যৌগের ক্ষেত্রে। এখন ক্যালসিয়াম অক্সাইড একটা আয়নিক যৌগ, কিভাবে আমি বুঝলাম? ক্যালসিয়াম, দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা জানি ওর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 20টা। দেখো তুমি এভাবে গণনা করলে কিন্তু পারমাণবিক সংখ্যা অনুযায়ী হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যদি তুমি করতে যাও, প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা, এর পরের কক্ষপথে আবার 8টা, 8 8 16 17 18 18 আর 2টা লাগে 20 হইতে, ওই 2টা সর্বশেষ কক্ষপথে থাকবে। এখন যে কোনো মৌল চায় হচ্ছে অষ্টক পূরণ করতে, তাহলে ক্যালসিয়াম ওর 2টা ইলেকট্রন অলরেডি আছে, অষ্টক পূরণ করতে ওর আরও 8টা লাগে। এখন বলো, ও 6টা ইলেকট্রন গ্রহণ করা বেশি সহজ হবে নাকি 2টা ছেড়ে দেওয়া সহজ হবে? অবশ্যই 2টা ছেড়ে দেওয়া সহজ হবে। সেক্ষেত্রে ক্যালসিয়াম কি করবে? ওর সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন ত্যাগ করে দিবে। ত্যাগ করার মাধ্যমে ওর ওই যে কক্ষপথটা, ওটা ভ্যানিশ হয়ে গেল, ওটার কোনো কাজ নেই। এর পরবর্তী মানে নিচের যেই কক্ষপথটা ছিল, ওখানে ওর অলরেডি 8টা ইলেকট্রন আছে, তার মানে ও অষ্টক পূরণ করে ফেললো। তাহলে ক্যালসিয়াম অষ্টক পূরণ করলো কিভাবে? 2টা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে।
আবার অক্সিজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেনের এই ইলেকট্রন সংখ্যা কয়টা, ওর প্রথম কক্ষপথটাতে 2টা ইলেকট্রন, এরপরে 1 2 3 4 5 6টা ইলেকট্রন, ওর 8 পারমাণবিক সংখ্যা যেহেতু, তাহলে 6টা ইলেকট্রন ওর অলরেডি আছে, অষ্টক পূরণ হইতে আর 2টা লাগে। ক্যালসিয়াম যে 2টা ইলেকট্রন ছেড়ে দিছিল, ওই 2টা ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করে নিবে, কারণ ওর অষ্টক পূরণ করতে আরো 2টা লাগে। তাহলে একজন ত্যাগ করলো, ধনাত্মক আয়নে পরিণত হইলো, আরেকজন গ্রহণ করলো, ঋণাত্মক আয়নে পরিণত হইলো। ধনাত্মক আর ঋণাত্মক আধান সৃষ্টির মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যেহেতু ক্যালসিয়াম আর অক্সিজেনের ভিতরে বন্ধন গঠন হইলো, তাহলে আমরা কি বলবো, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে তোমার আয়নিক যৌগ। আর আয়নিক যৌগ যারা হয় তাদের ক্ষেত্রে কিন্তু শক্তিশালী একটা বন্ধন কাজ করে। এই শক্তিশালী বন্ধনটা ভাঙতে গেলে তোমাকে অনেক বেশি পরিমাণে তাপ, চাপ অথবা বল প্রয়োগ করতে হইতে পারে। এজন্য এই যে ক্যালসিয়াম অক্সাইডটা, এটা যেহেতু আয়নিক যৌগ, এজন্য এটার গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। যেহেতু ওদের ভিতর শক্তিশালী বন্ধন বিদ্যমান, তাহলে তুমি যদি ওদেরকে গলায় ফেলতে চাও, সেক্ষেত্রে তোমার অনেক বেশি তাপ দিতে হবে, গলনাঙ্ক অনেক হয়ে যাবে। আবার যদি ফুটাইতে চাও, সেক্ষেত্রে অনেক বেশি তাপ দিতে হবে, স্ফুটনাঙ্ক তখন অনেক উচ্চ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আয়নিক যৌগ যেহেতু ক্যালসিয়াম অক্সাইড, যার জন্য ওর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। এরপরে দেখো আমাদের কি বলছিল, মিথেনের যে 80% ছিল, মানে প্রাকৃতিক গ্যাসের যে 80% উপাদানটা ছিল, এটা মিথেন ছিল। এখন মিথেন অণুর ভিতরে কি ধরনের বন্ধন গঠিত হবে, দেখো তাকাও, কার্বন আর হাইড্রোজেন থাকে 4টাই জায়গায়। মিথেনের সংকেত যদি আমরা লিখি CH4, এখন এই মিথেন অণুটার ক্ষেত্রে কার্বন 6টা থাকবে, মানে কার্বন 6টা, আর সর্বশেষ কক্ষপথের তাহলে কয়টা থাকলো, 4টা, তাই না? এইভাবে আমি যদি একে দেখাই তোমাকে, দেখো এখানে কার্বন, ওর সর্বপ্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টা, 1টা 2টা, সর্বশেষ কক্ষপথে কয়টা থাকবে, 6 পারমাণবিক সংখ্যা যেহেতু, এখানে তোমার দেখো 2টা অলরেডি হয়ে গেছে, তারপর আরো 6টা লাগবে, তাই না? 1 2 3, ও আরো 4টা লাগবে, তাহলে 6টা বানাইতে আরো 4টা লাগে, তাহলে এই 4টা ইলেকট্রন আমরা আঁকলাম। এখন ওর অষ্টক পূরণ করতে আরো 4টা লাগতেছে, তাই না? তাহলে ও এখানে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, এই জায়গায় একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, এখানে আরেকটা হাইড্রোজেন, মানে সবগুলো ইলেকট্রনের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত হবে। সেক্ষেত্রে হাইড্রোজেনের কি লাভ হবে বলো তো? হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, ও যখন কার্বনের এই একটা ইলেকট্রনের সাথে যুক্ত হচ্ছে, তখন ও কিন্তু দ্বিত্ব পূরণ করতে পারতেছে। দেখো, হাইড্রোজেন তার একটা ইলেকট্রন কার্বনকে দিচ্ছে, কার্বন তার আরেকটা ইলেকট্রন হাইড্রোজেনকে দিচ্ছে। সেক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুটা দেখো ওর সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন ধারণ করলো। এই যে দেখো, সবাই ওর সর্বশেষ কক্ষপথে 2টা করে ইলেকট্রন পাইলো, যার জন্য ওরা দ্বিত্ব পূরণ করলো। এখন দ্বিত্ব পূরণ করার মাধ্যমে, দ্বিত্ব হচ্ছে স্থিতিশীলতার একটা পর্যায়ে। আমরা জানি যে তুমি যদি স্থিতিশীল হইতে চাও, হয় দ্বিত্ব পূরণ করবা, না হয় ওখানে কি করবা, যে অষ্টক পূরণ করবা। কার্বনের ক্ষেত্রে দেখো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, 4 জোড়া ইলেকট্রন সে ধারণ করলো, তার মানে সে অষ্টক পূরণ করলো। 4 জোড়া মানে 8টা ইলেকট্রন ওর কাছে আছে, তাহলে সে অষ্টক পূরণ করলো, আর হাইড্রোজেন দ্বিত্ব পূরণ করলো, দুইজনেই উপকৃত হইলো। সেক্ষেত্রে আমরা কি দেখলাম, যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেহেতু ওদের বন্ধনটা গঠিত হয়েছে, কার্বন ওর 4টা হাতে 4টা হাইড্রোজেনকে ধরলো, সেক্ষেত্রে ওরা দুইজনেই হচ্ছে দ্বিত্ব আর অষ্টক পূরণ করার মাধ্যমে স্থিতিশীল অবস্থায় আসলো। তাহলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেহেতু ওদের বন্ধনটা গঠন হইলো, তাহলে আমরা এটাকে কি বলবো, সমযোজী বন্ধন। তাহলে দেখো, এই যে ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে আমরা দেখলাম যে কার্বন 4টা বিজোড় ইলেকট্রন আছে, যেই বিজোড় ইলেকট্রনগুলোর সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত হইলো, যার মাধ্যমে এই দেখো এরকম একটা স্ট্রাকচার আমরা পাইলাম। অবশ্যই কিন্তু এই ডায়াগ্রামগুলো একে দেখাই দিতে হবে। এরপরে আমাদের কি বলছিল, ওয়াই যৌগটা ইথেন, হ্যাঁ আমরা তো এটা বুঝছিলামই যে 7% থাকে কোনটা, ইথেন। এখন প্রাকৃতিক গ্যাসের ভিতরে ইথেন যেহেতু 7% থাকে, এইটাতে ইথেনে কার্বন কয়টা থাকে, 2টা কার্বন থাকে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। এখন দেখো, এই 2 কার্বন বিশিষ্ট যে ইথেনটা যদি আমি লিখি, ইথেনের সংকেত এরকম হয়, তাই না? কার্বন থাকে 2টা, আর কার্বনের হাত আমরা জানি 4টা, ওই বাকি যে একটা হাত দিয়ে ওরা পরস্পর যুক্ত হয়, কার্বন কার্বন যুক্ত হইলো, আর বাকি যে হাতগুলা ওখানে একটা করে হাইড্রোজেন তোমার যুক্ত হবে। তাহলে দেখো, এটা কিন্তু একটা ইথেনের সংকেত। এখন ইথেনের সাথে আমি যদি ব্রোমিন সংযুক্ত করি, ব্রোমিন সংযোজন বিক্রিয়াটা যদি করি আমরা, সেক্ষেত্রে কি হবে দেখো তো, এখানে এই যে ব্রোমিনটা, ওর একটা হাতকে রিপ্লেস করে ওই ব্রোমিন বসে যাবে। কার্বনের একটা হাত যেখানে হাইড্রোজেন আছে, এরকম একটা হাতকে রিপ্লেস করে ব্রোমিন বসে যাবে। ওই হাইড্রোজেনটা, এখানে ব্রোমিন তো 2টা, তাই না? ব্রোমিন আর ব্রোমিন, একটা ব্রোমিন বসে গেল, আরেকটা ব্রোমিন থাকবে, ওই হাইড্রোজেনটা এসে আবার এখানে
ব্রোমিনের সাথে যুক্ত হবে HBr তৈরি করবে। তাহলে কি রকম পাবো আমরা উৎপাদটা? CH3CH2Br ব্রোমিন, আর সাথে কি যুক্ত হবে? এই যে হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন হবে। তাহলে এরকম প্রথমে আমরা যখন ব্রোমিন সংযোজন করাইলাম এরকম একটা মানে বিক্রিয়া সম্পন্ন হইলো, ইথাইল ব্রোমাইড পাইলাম আর হাইড্রোজেন ব্রোমাইড পাইলাম। এখন ইথাইল ব্রোমাইড যেটা, ইথাইল ব্রোমাইডকে আমরা জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করাই, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাইলে দেখো ইথানল উৎপন্ন হয়। সোডিয়ামের উপরে প্লাস আয়ন থাকবে, হাইড্রোক্সাইডের উপরে থাকবে মাইনাস আয়ন। ওই এখানে প্লাস এখানে মাইনাসের সাথে যুক্ত হবে, এখানে মাইনাস এখানে প্লাসের সাথে যুক্ত হবে। তাহলে যৌগ কি উৎপন্ন হলো? দেখো তো ইথানল উৎপন্ন হলো। CH3CH2 এর সাথে এইখানের যে OH আয়নটা এটা এসে যুক্ত হলো, কি হলো? ইথানল তৈরি করলো আর সোডিয়াম ব্রোমাইড আমরা পাইলাম। এখন ইথানল যদি আমরা পেয়ে যাই সেক্ষেত্রে কিন্তু জৈব অ্যাসিড বা ওয়িক অ্যাসিড তৈরি করাটা অনেক সহজ। কি করা লাগবে? শুধু জাইমান অ্যাসিড সংযোজন করা লাগবে। এখন তুমি জাইমান অ্যাসিড কই থেকে পাবা? পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডকে যদি তুমি একসাথে বিক্রিয়া করাও সেক্ষেত্রে আমরা জাইমান অক্সিজেন পাই। দেখো এখন এই যে ইথানল তৈরি হলো, নলকে আমরা জাইমান অক্সিজেন দ্বারা জারিত করব, জারিত করলে ন্যাল তৈরি হবে, ন্যালকে আবার জারিত করলে ওয়িক অ্যাসিড তৈরি হবে। এটা মনে রাখবা যে ইথানল যদি পাও, নলকে জারিত করলে ন্যাল, ন্যালকে জারিত করলে ওয়িক অ্যাসিড। তাহলে চলো আমরা নলকে জারিত করি। ইথানলকে জারিত করলে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এখানে জাইমান অক্সিজেন পাইলাম। এই জাইমান অক্সিজেন কি করবে দেখো তো? CH3CHO তার মানে ইথানেল উৎপন্ন করলো। ইথানেলকে আবার জারিত করো, ইথানোয়িক অ্যাসিড আমরা পাইলাম। ইথানোয়িক অ্যাসিড একটা জৈব অ্যাসিড, মানে এটাকে আমরা জৈব অ্যাসিড বলি। CH3COOH দেখো সম কার্বন বিশিষ্ট কিন্তু হয়েছে। দেখো কার্বন একটা দুইটা, 2 কার্বন বিশিষ্ট ইথানোয়িক মানে 2 কার্বন বিশিষ্ট জৈব যৌগ যেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড আমরা তৈরি করে ফেললাম। কিভাবে তৈরি করলাম? সবার প্রথমে ইথেন ছিল, ইথেনকে আমরা ব্রোমিন সংযোজন করলাম। ব্রোমিন সংযোজনের মাধ্যমে ইথাইল ব্রোমাইড পাইলাম। ইথাইল ব্রোমাইডকে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করলে ইথানল, নলকে জারিত করে ন্যাল, ন্যালকে জারিত করলে ওয়িক অ্যাসিড। পেয়ে গেলাম 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড। শেষ এখানে আমাদের কাজ। তোমাকে কিন্তু অবশ্যই এই প্রভাবকগুলা অবশ্যই কিন্তু ঠিক করে দিতে হবে। যদি কোনো টেম্পারেচার থাকে, কত অ্যাটমসফিয়ার চাপ বলে, এই যে প্রভাবগুলো এগুলো কিন্তু ঠিক করে দিতে হবে, নাহলে কিন্তু মার্কস কাটা চলে যাবে। তাহলে দেখো আমরা এই বিক্রিয়াটায় যা চাইছিল মানে আমাদের প্রশ্নে, এটা আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখাইলাম, সমীকরণের মাধ্যমে দেখাইতে বলছিল, আমরা দেখাইলাম। এখন এভাবে আমি যেভাবে তোমাকে বুঝিয়ে বললাম, এভাবে সঠিক ইনফরমেশনগুলো যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, সিকিউতে আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা সিকিউর করতে পারবা। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পেরে সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্যই আমাদের ইজি কেমিস্ট্রি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনগুলো করা হয়েছে। তোমরা চাইলে কিন্তু এই বইটি সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।